খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ ২০ জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম। চূড়ান্ত তালিকা ২ মার্চ। উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে উত্তাল ইউলেব। বেলা ১২টা পর্যন্ত আলটিমেটাম, প্রয়োজনে আমরণ অনশনের ঘোষণা। নড়াইলে জুলাই অভ্যুত্থানে ৯ মামলায় আসামি ৩,০০০। বাদীর দাবি, সবাই স্বৈরাচারের দোষর, মিথ্যা প্রমাণ হলে ব্যবস্থার ঘোষণা। ভোলায় শিশু ইশরাক হত্যার ১ মাসেও ধরাছোঁয়ার বাইরে খুনি, সুষ্ঠু বিচার চায় পরিবার। তদন্তের দোহাই দিয়েই খালাস পুলিশ। কুষ্টিয়ায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ। চিকিৎসক সহ জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত রোগীরা। এবং বিপিএল-এ প্রথম জয়ের খুঁজে দুপুরে মাঠে নামবে ঢাকা ও রাজশাহী। সন্ধ্যায় টেবিল টপার রংপুরের প্রতিপক্ষ বরিশাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। আজকে সামাজিক সেবা দিবসে, সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। সে কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের দিন। আজকে শুধু একটা বিশেষ জায়গায় একটা অনুষ্ঠান করার দিন না, সবাই প্রতি পরিবারে এই বিষয়টা চিন্তা করা, প্রতিজনে এটাকে চিন্তা করা এবং সেটার দিকে উদ্বুদ্ধ হওয়া দিন। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি ছিলাম সেখানে। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সংস্থাটি। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক শরীফুল ইসলাম। জানান, বৃহস্পতিবার 10:30টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে ১২,১৮,৫০,১৬০ জন। এছাড়াও ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে নির্বাচন কমিশন। স্বৈরাচারের বিদায়ে সবার সামনে এখন মানবিক দেশ গড়ার পালা। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া জানিয়ে এটা নিয়ে বিএনপি বিন্দুমাত্র বিচলিত নয় বলে মন্তব্য করেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে এই সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্র ধ্বংস করতে দেয়া হবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা। ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এ সময় ছাত্রদলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুন ভাবে চিন্তা করুন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্রদল।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশকে নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে। এর একমাত্র সমাধান হতে পারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নতুন বছরে সরকারের 3টি প্রধান লক্ষ্য: জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সংস্কার নিশ্চিত ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাশকতা নয়, বৈদ্যুতিক কারণেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। তদন্ত কমিটির এমন প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলেও জানান তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। শিউলি রায় রিপোর্ট। গেল 25শে ডিসেম্বর মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবন। মঙ্গলবার এই নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এতে কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়। 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দেই, এটা একটা অনিয়ম, এখান থেকে উৎপত্তি, এখান থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, তবে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হবে। বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। নতুন বছরে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথাও জানান উপদেষ্টা। বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার তার বিচার করতে চায় বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবে এই হেলথ কার্ড। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। তাদের চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ খবরও নেন তিনি। জানান, জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তাও সরকার নিশ্চিত করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা নিজ নিজ জেলাতেই হেলথ কার্ড পাবেন। উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ 5 দফা দাবিতে উত্তাল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব। বুধবার মধ্যরাতে দাবি আদায়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। বেলা 12টার মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ।
উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ সহ শিক্ষার্থীদের 5 দফা দাবিতে বুধবার গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব ক্যাম্পাস। জুলাই বিপ্লবের স্পিরিটকে অসম্মান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানির দায় নিয়ে ভিসির পদত্যাগ, ট্রাস্টি বোর্ড অপসারণ, ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, শিক্ষার্থী সহ অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অব কন্ডাক্ট যৌক্তিক সংস্কার এবং মুক্ত চিন্তা, মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা হরণকারী সব কালাকানুন বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি যে আমাদের ভিসি স্যার প্রভিসি আমাদের ওনারা পদত্যাগ করুক, প্রক্টোরিয়াল বডি চেঞ্জ হোক, আমরা এটা চাচ্ছি। আমরা সারাদিন এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু তার থেকে আমরা কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু এখনো পাইনি। সো আমরা লাস্ট আলটিমেটাম দিচ্ছি, আগামীকালের মধ্যে সেই আলটিমেটাম যদি সে পূর্ণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। সিসিউ নামে একটা সিন্ডিকেট, ওরা সবসময় পরিচালনা করতে চাচ্ছে, কিন্তু আমরা এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে স্বাধীনভাবে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পারছি না। এখন এই সকল কর্মকাণ্ডগুলো উদারনিকেতন বিশ্ববিদ্যালয়ের পরিপন্থী। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দাবি আদায়ে প্রয়োজনে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেয় তারা। কাল দুপুর 12টার মধ্যে তারা যদি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে আমরা শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ করতে বাধ্য হব। হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই রক্তের প্রতি সুবিচার করার জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কোনোভাবেই কলঙ্কিত হতে দিতে পারি না। সেই প্রতিষ্ঠানকে আমাদের কলঙ্কমুক্ত অবশ্যই করতে হবে, না হলে এখান থেকে বের হয়ে আমাদের শুনতে হবে তোমরা ফ্যাসিবাদের শিষ্য, তোমরা স্বৈরাচারের শিষ্য হিসেবে এখান থেকে বের হয়েছো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 10,000 অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে ভোলার সড়কে, এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ইশরাত, সকাল থেকেই কিন্তু যানজট লেগে থাকে, যেটি ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে জুরবির ঘোল পর্যন্ত কিন্তু যানজট লেগেই থাকে। এর অন্যতম যে কারণ সেটি হচ্ছে ব্যাটারি চালিত যে ইজি বাইক রয়েছে, অটো রিক্সা রয়েছে, 3 চাকার যানবাহনের কারণে এই যানজট লেগে থাকে এবং এই যানজটের কারণে কিন্তু মানুষের দুর্ভোগ, পথচারীদের দুর্ভোগ, একই সাথে পৌরসভার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং ভোলার যে 4 থেকে 5টি পয়েন্টে কিন্তু ট্রাফিক ব্যবস্থাও রয়েছে, তবে এই ট্রাফিক ব্যবস্থা থাকলেও কিন্তু কোনো মতেই যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে পৌরবাসী আমাদেরকে বলছিলেন, তারা বলছিলেন যে সুষ্ঠু নগরায়ণ না থাকা এবং সড়কে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এবং একই সাথে এই সমস্ত অবৈধ স্থাপনা থাকার কারণে যানজট আরও বেশি এবং একই সাথে যত্রতত্র কিন্তু এই যে অটোরিকশা রয়েছে সেগুলো রাখা হয়, তো এ কারণে কিন্তু যানজটের তীব্রতা বাড়ছে। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন এই যানজট নিয়ন্ত্রণে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন এবং ট্রাফিক পুলিশ এটি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সে লক্ষ্যে তারা কাজ করছে। আমরা পৌর কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তারা আসলে আমাদেরকে বলছিলেন যে এই যে যানজট নিরসনের ক্ষেত্রে তাদের ব্যবস্থা রয়েছে এবং তারা বিষয়টি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন এবং তারা উদ্যোগও নিয়েছেন যে আসলে শহরের ভেতর যাতে এই 3 চাকার যে ব্যাটারি চালিত অটো রিক্সা রয়েছে সেগুলোকে প্রবেশে নিষেধাজ্ঞা জারার একটি প্রক্রিয়া কিন্তু তারা নিয়েছেন এবং পৌরবাসী বলছিলেন যদি ওয়ান ওয়ে চালু করা হয় শহরের, সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এ ছিল আমার কাছে ভোলার যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষ হয়।
এ ঘটনায় মাশরাফি বিন মর্তুজা, তার পিতা গোলাম মর্তুজা স্বপন সহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়। আসামির তালিকায় আছে বিএনপি নেতাকর্মী, কৃষক, ছাত্র, সরকারি চাকরিজীবী, এমনকি সাংবাদিকদের নামও। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গেল 4 আগস্ট নড়াইলের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনায় 4 থানায় নাশকতার মামলা হয় 9টি। এসব মামলায় আসামি করা হয় প্রায় 3000 জনকে, যার মধ্যে আছে কৃষক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মীদের নামও। উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে দাবি করে ভুক্তভোগীরা চাইলেন সুষ্ঠু তদন্ত। ওই 4 আগস্টে ভরা চেম্বির চৌরাস্তায় আমি উপস্থিত ছিলাম না, আক্রমণমূলকভাবে আমার নামে এই মামলাটা দেয়। আমি এই মামলা থেকে আমার নাম প্রত্যাহারের দাবি জানাই। আমার নামে একই মামলায় দুই জায়গায় নাম দিয়ে আমাকে আসামি করে হয়রানি করছে, যা আমার জীবনে খুবই আমি কষ্টময় সময় পার করছি এই মামলার কারণে। আরেক আসামি সাংবাদিক মির্জা মাহমুদের দাবি তিনি নিজেও জানেন না তার অপরাধ কি। আমি সাংবাদিকতা কাজের জন্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি ঘটনার ওখানে গিয়েছিলাম। ওখান থেকে যাওয়ার পরে আমি যে কিভাবে এই মামলায় আমাকে জড়ানো হলো আমি নিজেও বুঝতে পারতেছি না। এদিকে মামলার বাদী বহিষ্কৃত শ্রমিক দলের নেতা ঝনুর দাবি আসামিরা সবাই আওয়ামী লীগের দোসর। এবং আমি বলেছি আমার আব্বা হলে আমি ছাড়বো না যদি আওয়ামী লীগের লোক হয়, যদি কোনো নিরীহ লোক হয় ঠিক আছে আপনারা সবাই আমার সাথে চলেন, আমিও যাচ্ছি, তাদের ধরবে না বা চার্জশিটে নাম্বার দেবে সেগুলো আমি আপনাকে সহযোগিতা যত প্রকার আছে আমি করবো। কিন্তু কোনো আওয়ামী লীগের লোক যারা অকাম করে বেড়াচ্ছে এরা হলে আমি ছাড়বো, আর এদের প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অর্থাৎ আমি একে ছাড়তে চাচ্ছি। বিএনপির নেতারা বলছেন মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয় সে ব্যাপারে সজাগ তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলা হয়ে থাকে, মামলায় যদি কেউ আসামি হয়ে থাকে, সেই বিষয়ে আমরা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেয়ে থাকি সেটা আইনগতভাবে দেখে আমরা তাদেরকে হয়রানি যাতে না হয় সেই ব্যবস্থা করব। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ও পুলিশ সুপার কাজী এহসানুল কবির। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলার বোরহান উদ্দিনে 1 মাসেও খোলেনি শিশু ইশরাক হত্যাকাণ্ডের জট। 3 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলেও প্রধান আসামিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগ প্রতিবেশী বশির শিশু ইশরাককে হত্যা করেছে, আর পুলিশের দাবি তদন্ত করে আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এদিকে খুনিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সহকর্মী ছোটন শাহর পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। ছোট ফুটফুটে শিশু ইশরাক দীর্ঘ 17 বছরে সংসার জীবনে প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের ঘর আলোকিত করে জন্ম নেয় ইশরাক। সারাদিন সবার আদর আর ছোটাছুটিতে দিন কাটত তার, কিন্তু কে জানতো মাত্র 4 বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে। একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন মা ইয়ানুর বেগম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ছেলে হত্যার বিচার চান তিনি। চিকিৎসা করার পরে আমার ছেলে হঠাৎ করে সকালবেলা আমার ছেলের পাই না, বিচিতে এক পর্যায়ে আনে কইতাছে এনটা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যে ওরা পাইছে। তারপর আমরা হসপিটালে লয়ে গেছি আর ওরা কয় বাচ্চা আছে, আমিও দেখছি বুড়বুড়ি আমার বাবার কয় বাচ্চা আছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে সংগঠিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাঠে নামে পুলিশ, তবে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। 1 মাসেও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জমিজমার বিরোধের জেরে স্থানীয় বশির তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর। আমার ভাইয়ের সাথে আসতাম, খেলতাম, তারপরে বেড়াইতাম, এখন আমি কার সাথে খেলবো? আমরা ইশাকেরে মারিয়া লাইছে, আমরা কার লগে খেলাধুলা করুম, কার লগে আশফুর্তি করুম, আমাকে তো আশফুর্তি নাই। ওই যে এই জায়গা জমিনের লগে ইশাকেরে এই ধ্বংস করিয়া দিছে, আর গলায় ফাঁসি আমরা চাই। যে বশির ঘং এটার সাথে জড়িত তাকে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এদিকে এ হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম গতিশীল করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে এখনো তদন্তের দোহাই দিয়ে যাচ্ছে পুলিশ। আশা করি আমরা অতি শীঘ্রই
এটার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারবো। তবে এই ঘটনার সাথে কে জড়িত না এই ব্যাপারে যেহেতু তদন্তাধীন বিষয়, এটা এখনো আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না। গেল 21 নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার 2 ঘন্টা পর বাড়ির পাশের কলাবাগান থেকে শিশু ইশরাকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানুদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাক্তার সহ প্রয়োজনীয় জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। কোটি কোটি টাকার যন্ত্রপাতি থাকলেও জনবলের অভাবে তা ব্যবহার হচ্ছে না। তবে এসব সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জ সদর হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে, কিন্তু 7 বছরেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এলাকা হলেও সেবার মান বাড়াতে উদ্যোগ নেয়নি তিনি। হাসপাতালে নার্স নিয়োগ হলেও চিকিৎসা সহ অন্যান্য জনবল বাড়ানো হয়নি। 20 জন কনসালটেন্টের জায়গায় রয়েছে 11 জন, মেডিকেল অফিসার 16 জনের জায়গায় রয়েছে 13 জন, অফিস স্টাফ 67 জনের জায়গায় রয়েছে 38 জন, যার কারণে হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। রোগী এলো বেশি, ডাক্তার এসে কম, একজন এলো সবাই এলে খুব কষ্টে আছে। কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা কাজে আসছে না। আইসিইউ, গ্যাস ও আইসোলেশন ইউনিটেও সমস্যা রয়েছে। যদিও দুটি বড় ভবন রয়েছে, তবে একটিতেও নেই জেনারেটর সুবিধা। একটি মাত্র বিদ্যুৎ লাইন থাকায় তা নষ্ট হলে হাসপাতালে অন্ধকার নেমে আসে। অনেক সময় লাগে, দাঁড়ায় থাকতে হয় অনেক, ডাক্তারও সময় মতো পাওয়া যায় না, দেরি হয়, লাইনে উঠে তারপর দাঁড়াই আসছি, এখন আগায় না। টিকিট কাটলাম, ডাক্তার পাবো কিনা, আমরা এই সমস্যায় আছি। নানা সংকটে চিকিৎসা সেবা প্রদানে ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের এই চিকিৎসক। চিকিৎসক এবং বিভিন্ন স্টাফদের যে ক্ষমতা তার চেয়ে বেশি পরিমাণ কাজ করতে যে আমরা হিমশিম হচ্ছি, রোগীদের স্যাটিসফাইড করা এটা অনেক সময় কষ্টকর হয়ে যাচ্ছে। আর জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যা অনুমোদিত হলেও জনবল অনুমোদিত হয়নি। আমি ইতিমধ্যেই মন্ত্রণালয়কে জানিয়েছি, মন্ত্রণালয় ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল সংকট নিরসন দেখতে চান রোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভাঙন রোধে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাঁধ নির্মাণে মানহীন উপকরণের ব্যবহার, ধীর গতি, সময় মতো কাজ শুরু না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। ফলে জলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এই প্রকল্পে বরাদ্দের 1472 কোটি টাকা, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পদ্মা নদীর ভাঙন রোধে 2023 সালে 1472 কোটি টাকা ব্যয়ে 33টি প্যাকেজে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালে। তবে 1 বছর পার হয়ে গেলেও 33টির মধ্যে 15টি প্যাকেজের কাজ এখনও শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর যে 18টি প্যাকেজের কাজ শুরু হয়েছে সে কাজ নিয়েও উঠেছে মানহীন উপকরণের ব্যবহার, ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। ঠিকমতো কাজ হচ্ছে না, একদিন কাজ হলে হাফ বেলা হচ্ছে না, একটু বন্ধ থাকছে, আবার কাজ চলছে। যে বসা জিও ব্যাগ ফেলছেন এতে কোনো কাজই হচ্ছে না, যা ফেলছেন জলে চলে যাচ্ছে। ফেলার খাতে 10 টাকা করে ফেলছেন, 5 টাকা করে, এতে সব চুরি করে ধান্দা আপনারা রাখছেন, আমাদের বাঁচাতে আসেন নিতে আপনারা। স্থানীয়রা বলছেন ভাঙনপ্রবণ এ এলাকায় 10 কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে মাত্র 4 কিলোমিটার। এতে ভাঙন দূরত্ব দূরের কথা, শঙ্কা দেখা দিয়েছে আরও তীব্র ভাঙনের। ফলে এ প্রকল্পে সরকারের বরাদ্দের 1472 কোটি টাকায় জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 6 কিলোমিটারই আমার ফাঁকা থাকছে, তো নদী ওই 6 কিলোমিটার তো আগে ভাঙবেই, তখন তো এই 3 কিলোমিটার ভাঙতে নদীর কোনো সমস্যা হবে না। যেখানে টাকা বরাদ্দ হয়ে গেছে সেই 9 কিলোমিটার বাদতে আমার সমস্যাটা কোথায়? 25 টাকা ফিটের বালু দেওয়ার কথা, আর দেশে 12 টাকা ফিটের বালু, এখন দেখার লোক নাই। আবাদি জমিতে বলতে শেষ, এখন এই বাড়িটুকু আমরা মাথা লোকাতে থাকবো, এই থাকার আমার সে পরিবেশও থাকছে না। তবে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত পেলেই শুরু না হওয়া বাকি কাজও শুরু করবেন তারা। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি,
জরুরি ভিত্তিতে এইগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, এবং তারা আশ্বস্ত করছে জরুরি ভিত্তিতে হয়তো এই কাজ শুরু হবে। শুরু হলে মানুষের যে দাবি বা আকাঙ্ক্ষা সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে। নানা অনিয়ম আর ঠিকাদারদের কার্যাদেশ না দিতে পারাই পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সময় মতো শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।